রেসপন্স না করলে বুঝতে পারবো না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, জি ম্যাডাম। শুনতে পাচ্ছ তো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, today our topic is prolonged labor and obstructed labor. Prolonged labor. Next. What is normal labor? Presence of regular painful uterine contraction become progressively stronger and more frequent, accompanied by effacement and progressive dilatation of the cervix and descent of the presenting part. Already, all of you know that this is the definition of normal labor. What is prolonged labor? নরমাল লেবার থেকে ডেভিয়েশনটাই হচ্ছে প্রলং লেবার। মানে নরমাল লেবারের একটা নির্দিষ্ট টাইম আছে, আমরা জানি যে একটা ফিক্সড টাইম আছে। এই টাইমটা যখন এক্সেস টাইম, যখন এই নরমাল টাইমের ভিতরে ডেলিভারি না হয় তখন সেটাকে আমরা বলবো প্রলং লেবার। তো একটা টাইমের একটা ফিক্সড টাইম আছে। আচ্ছা, নরমাল লেবারের অনসেটে কি হয়? ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই ব্লাডি মিউকয়েড ভ্যাজিনাল ডিসচার্জ এন্ড হুইচ ইজ কল্ড শো। ব্লাডি ভ্যাজিনাল মিউকাস ডিসচার্জ থাকবে, যেটাকে আমরা শো বলি। এবং সাথে কি হয়? বেবিটার এক্সপানশন এবং সাথে বেবি এবং প্লাসেন্টা, ব্লাড ক্লট, এটা সবকিছু এক্সপানশন হয়। এটা হচ্ছে নরমাল লেবার। ওকে, নরমাল লেবারের স্টেজ গুলো কি কি মনে আছে তো না? একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ, একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। আমরা জানি যে ল্যাটেন্ট ফেজ আছে। নরমাল লেবারের ডিটেলস বলার দরকার নাই, আমরা প্রলং লেবারে চলে যাব। নরমাল লেবার আমরা জানি ফার্স্ট স্টেজ কত সময় পর্যন্ত থাকে। ফার্স্ট স্টেজ থাকে হচ্ছে ডিউরেশন হলো 8 আওয়ার্স এবং সেকেন্ড স্টেজের ডিউরেশন হচ্ছে প্রাইমের ক্ষেত্রে প্রাইমের ক্ষেত্রে 2 আওয়ার এবং মাল্টির ক্ষেত্রে হচ্ছে 1 আওয়ার। সেকেন্ড স্টেজ, সরি, latent phase হচ্ছে যে dilatation of the cervix হবে 0 to 3 centimeter. Its duration cannot be easily determined, but perhaps around 8 hours. তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শুনছি। ম্যাম, আসলে একটু কনফিউজিং। স্টেজেস অফ লেবার, ল্যাটেন্ট ফেজ এন্ড অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ হচ্ছে প্রথমে 0 থেকে 3 সেন্টিমিটার ডাইলেশনকে আমরা বলবো ল্যাটেন্ট ফেজ। 4 সেন্টিমিটারে আসার আগ পর্যন্ত আমরা ওটাকে ল্যাটেন্ট ফেজ বলি। যখন অ্যাক্টিভ ফেজ হয় তখন সেটা 4 সেন্টিমিটার ডাইলেশন হয়। হ্যাঁ, এবং এটার ডিউরেশন অ্যাকচুয়ালি আমরা কখনো খুব একটা ভালো আইডেন্টিফাই করতে পারি না, কারণ ল্যাটেন্ট ফেজে ম্যাক্সিমাম সময় আসলে খুব স্লো যেহেতু ডাইলেশন হয়, আর সবসময় আমরা এটার টাইম নিয়ে আমরা খুব চিন্তিত না। অনেক সময় ল্যাটেন্ট ফেজ 12 ঘন্টা 14 ঘন্টা হতে পারে। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ ফেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ফেজটা আমরা কখন থেকে কাউন্ট করি? 4 সেন্টিমিটার ডাইলেশন থেকে। এবং তখন হচ্ছে আমরা তার লেবার প্রোগ্রেসটাকে হচ্ছে আমরা পার্টোগ্রাফে প্লট করি। ঠিক আছে, অ্যাক্টিভ ফেজটা শুরু হয় কখন থেকে? 4 to 10 সেন্টিমিটার, দ্যাট ইজ অ্যাক্টিভ ফেজ থেকে ফুল ডাইলেটেশন পর্যন্ত সার্ভিস ডাইলেট করে। নরমালি 1 সেন্টিমিটার পার আওয়ার ইন কেস অফ প্রাইমি এবং 1 সেন্টিমিটার পার 30 মিনিটস হচ্ছে ইন কেস অফ মাল্টি। এভারেজ ডিউরেশন হচ্ছে অ্যাক্টিভ ফেজের 12 আওয়ার্স। সেকেন্ড স্টেজ অফ লেবার কখন থেকে শুরু হয়? ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য বেবি পর্যন্ত। প্রাইমিতে হচ্ছে 1 আওয়ার আর মাল্টিতে হচ্ছে 30 মিনিটস। আর থার্ড স্টেজ অফ লেবার কখন শুরু হয়? ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা এন্ড মেমব্রেন, ইউজুয়ালি 15 মিনিটস। আর নতুন আরেকটা থার্ড স্টেজের পরে ডেলিভারি পরের সময়টাকে এখন বইতে হচ্ছে তোমার ফোর্থ স্টেজ অফ লেবার হিসেবে কি করা হয়। হ্যাঁ, ফোর্থ স্টেজ নতুন আরেকটা স্টেজ হিসেবে ধরা হয়। সেটা হচ্ছে ডেলিভারি থেকে 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা ফলোইং ডেলিভারি। Now, what is prolonged labor? Combined duration of the first and second stage is more than arbitrary time limit of 8 hours to 24 hours. যখন নর্মাল টাইম থেকে ডেভিয়েশন হয়, আমরা জানি যে 12 ঘন্টার ভিতরে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার কথা, কিন্তু যখন দেখা যায় যে 18 আওয়ার্স থেকে 24 আওয়ার্স লাগছে, সেটাকে আমরা বলবো prolonged labor. মাল্টিতে হচ্ছে 12 ঘন্টা পার হলে এটাকে বলা হয় the prolongation may be due to a protracted cervical dilation in the first stage or inadequate descent of the presenting part during the first or second stage of labor.
মানে এটা সার্ভাইকাল ডাইলেশনের জন্য হতে পারে অথবা ডিসেন্টের ডিলের জন্য হতে পারে। মানে প্রলংটা কেন হবে? আমরা জানি একই সাথে বেবিটা ডিসেন্টও করবে এবং সার্ভাইকাল ডাইলেশন হবে। যে কোনো একটা ফ্যাক্টর যদি ডিলে হয় মানে সেটার কারণে প্রলং লেবার হতে পারে। Prolongation may be due to protracted cervical dilation in the first stage. মানে আমরা তো জানি সার্ভাইকাল ডাইলেশনটা ফার্স্ট স্টেজে হয়, কাজেই ডাইলেটেশন যদি ডিলে হয় ফার্স্ট স্টেজে অথবা ডিসেন্ট হয় ফার্স্ট অথবা সেকেন্ড স্টেজে যদি ডিলে হয় ডিসেন্টে, তাহলে সেটাকে আমরা বলবো প্রলং লেবার। সার্ভাইকাল ডাইলেশন রেট ইজ লেস দেন 1 সেন্টিমিটার পার আওয়ার। নর্মালি আমরা জানি 1 সেন্টিমিটার পার আওয়ার হবে প্রাইমেতে, কিন্তু যদি তার চেয়ে কম ডাইলেটেশন হয় সেটা হচ্ছে প্রোট্রাক্টেড সার্ভাইকাল ডাইলেটেশন। Descent of the presenting part is less than 1 centimeter per hour or a period of minimum 4 hours. মানে নর্মালি 1 সেন্টিমিটার পার আওয়ার ডিসেন্ট হওয়ার কথা, সেটা থেকে যদি কম ডিসেন্ট হয় সেটাকে আমরা বলবো প্রলং delay in descent. Causes of prolonged labor. Now, what are the causes of prolonged labor? First stage, failure to dilate the cervix is due to fault in power. Abnormal uterine contraction such as uterine inertia or incoordinate uterine contraction. মানে ফার্স্ট স্টেজ কেন সার্ভাইকাল ডাইলেশন ডিলে হবে? অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন যদি হয়, ইউটেরাসের যে নর্মাল যে কন্ট্রাকশন আমরা যেটা জানি কন্ট্রাকশনের রেট এবং টাইম, সেটা যদি কোনো কারণে ডিলে হয় অথবা ইনকোঅর্ডিনেটেড হয়, তাহলে সেক্ষেত্রে ডাইলেশনের ডিলে হতে পারে। তাহলে এটা হচ্ছে ফল্ট ইন পাওয়ার। ফল্ট ইন প্যাসেঞ্জার মানে যে নামছে, বেবির মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, দ্যাট ইজ বেবিটা ডিসেন্ড করছে তার হচ্ছে পজিশন প্রেজেন্টেশন, এই সমস্ত কারণে যদি তার ফল্টি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফল্ট ইন প্যাসেঞ্জার। Malposition and malpresentation like occipito-posterior position, face presentation and brow presentation. Congenital anomaly of the fetus, বাচ্চাটার মধ্যে যদি কোনো congenital anomaly থাকে লাইক হাইড্রোকেফালাস হতে পারে। হাইড্রোকেফালাস আমরা জানি যে তার কেফালিক প্রেজেন্টেশন, তার হেডটা অনেক নর্মালের চেয়ে অনেক বড় থাকে। হ্যাঁ, তাহলে কি হয়, হাইড্রোকেফালাস হলে তোমার ডিসেন্ট হতে পারে না, প্লাস এঙ্গেজ হতে পারে না। টু অফেন ডিফ্লেক্সড হেড, কখনো যদি ডিফ্লেক্স হেড থাকে, ব্রাউ প্রেজেন্টেশনে যেটা হয় ডিফ্লেক্স হেড। মাইনর ডিগ্রি অফ পেলভিক কন্ট্রাকশন, তার বনি প্যাসেজটা পেলভিসটা যদি কন্ট্রাক্টেড থাকে। হ্যাঁ, ডিসঅর্ডার্ড ইউটেরাইন অ্যাকশন হ্যাভ গট সিনিস্টার এফেক্ট অন কজিং নন ডাইলেশন অফ দ্য সার্ভিক্স। ইউটেরাসের কন্ট্রাকশনটা যদি ইনকোঅর্ডিনেশন হয়, ঠিকমতো না হয়, নর্মালি কত সেকেন্ড পর পর একটা কন্ট্রাকশন আসার কথা, কত মিনিট পর পর একটা কন্ট্রাকশন আসার কথা, কত সময় পারসিস্ট করার কথা, সেটা যদি না হয়, ইনকোঅর্ডিনেটেড হয়, সেক্ষেত্রে ডিসেন্ট ডিলে হতে পারে। আদার এছাড়া কি হতে পারে, ইনজুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ সিডেটিভস এন্ড অ্যানালজেসিস বিফোর অ্যাক্টিভ লেবার পেইন। লেবার পেইন শুরু হওয়ার আগে যদি কেউ তোমার যদি অ্যানালজেসিক অথবা সিডেটিভ দিয়ে দেয় তাহলেও হতে পারে। সেকেন্ড স্টেজে ডিলে কেন হবে? সেকেন্ড, ফল্ট ইন দ্য পাওয়ার, ইউটেরাইন কন্ট্রাকশন একই কথা, দুইটা মেইন জিনিস, একটা হচ্ছে পাওয়ার এবং প্যাসেঞ্জার, দুইটাতেই যদি ফল্ট থাকে তাহলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ প্রত্যেকটা দুইটা স্টেজেই কিন্তু ডিলে হতে পারে। সেকেন্ড স্টেজে কি হতে পারে, ইউটেরাইন ইনার্শিয়া, কন্ট্রাকশন হতে হতে একসময় ইউটেরাস ইনার্শিয়া হয়ে গেল, আর কন্ট্রাকশন হচ্ছে না, তো তখন হতে পারে। ইনএবিলিটি টু বিয়ারিং ডাউন, পেশেন্ট এক্সস্টেড হয়ে গেছে, সে বিয়ারিং ডাউন করতে পারছে না, তাহলে কি হতে পারে, ডিলে হতে পারে। এপিডুরাল অ্যানালজেসিয়া, অনেক সময় এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়, পেশেন্ট যখন পেইন সহ্য করতে পারে না তখন দেখা যায় যে তাকে এপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, অ্যানালজেসিয়া দেওয়া হয় পেইন রিলিফ করার জন্য। অ্যানালজেসিয়ার কারণেও কিন্তু ডিলে হতে পারে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কনস্ট্রিকশন রিং, ইউটেরাসের আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মাঝখানে একটা রিং তৈরি হয়, কন্টিনিউয়াস কন্ট্রাকশন এবং ডাইলেশন হতে হতে একটা রিং তৈরি হয়, সেটাকে আমরা বলি কনস্ট্রিকশন রিং। এটার জন্য ডিসেন্ট হতে পারে না। ফল্ট ইন দ্য প্যাসেজ, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অ্যান্ড্রয়েড পেলভিস, কন্ট্রাক্টেড পেলভিস। প্যাসেজ মানে বার্থ প্যাসেজ যদি কোনো ডিফেক্ট থাকে, লাইক যদি বাচ্চার হেডের চাইতে পেলভিসটা কন্ট্রাক্টেড থাকে, যদি অ্যান্ড্রয়েড পেলভিস হয় অথবা কন্ট্রাক্টেড পেলভিস হয়। এছাড়া পেলভিক ফ্লোরে যদি কোনো আনডিউ রেজিস্ট্যান্ট থাকে, পেলভিক ফ্লোরে যেটা লিভেট্রানে মাসেলে কোনো প্রবলেম, হ্যাঁ, ডিউ টু স্প্যাজম অথবা আগে কোনো মাসেলটা ইনজুরি হয়েছিল সেটাতে রিপেয়ার করা হয়েছে, সেখানে ওল্ড স্ক্যারিং হতে পারে, সবকিছু মিলে পেলভিক ফ্লোরে এক ধরনের রেজিস্ট্যান্ট হতে পারে, যে হেডটা ডিসেন্ড করতে পারছে না। আমরা জানি পেলভিক ফ্লোরে টাচ করে করে কিন্তু প্রোগ্রেস হচ্ছে লেবারটা, কিন্তু যদি কোনো কারণে সেখানে প্রবলেম থাকে তাহলে প্রোগ্রেস হবে না। সফট টিস্যু পেলভিক টিউমার, যদি কোনো টিউমার থাকে নিচের দিকে, পেলভিসের নিচের দিকে কোনো সফট টিস্যু টিউমার ওকে অবস্ট্রাক্ট করে রাখে, যেমন ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হতে পারে, সার্ভাইকাল টিউমার, সার্ভাইকাল ফাইব্রয়েড হতে পারে, এগুলো।
আর ফল্ট ইন দ্য প্যাসেঞ্জারে কি কি আমরা এর আগে নামগুলো বলেছি, ম্যাল পজিশন লাইক অক্সিকিউটিভ পোস্টার পজিশন হতে পারে, ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, বিগ বেবি ম্যাল প্রেজেন্টেশন লাইক ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে, ব্রাউ প্রেজেন্টেশন হতে পারে। যদি বাচ্চাটা বিগ বেবি হয়, যেগুলো মোর দেন 4 কেজি অনেক সময় হয়, ডায়াবেটিস মাদারদের, অথবা কোনো কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে। আমরা আগে বলেছি হাইড্রোকেফালাস লাইক কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে। এখন আসলে সাইন সিমটম অফ প্রোলং লেবার। কি কি হতে পারে প্রোলং লেবারের সাইন? লেবার এক্সটেন্স ফর মোর দেন 18 আওয়ার্স। আমরা বলেছি 12 ঘন্টার ভিতরে হওয়ার কথা, কিন্তু সেটা যদি মোর দেন 18 আওয়ার্স হয় তাহলে সেটা হতে পারে পেশেন্ট লুকস এক্সস্টেড এন্ড ডিস্ট্রেস। হ্যাঁ, পেশেন্ট অনেক সময় ধরে লেবার পেইন টলারেট করতে করতে সে এক্সস্টেড হয়ে যায়, ডিস্ট্রেস থাকতে পারে, ডিহাইড্রেশন থাকতে পারে, কারণ লেবার পেইন স্টার্ট হওয়ার পর সে খাওয়া দাওয়া করতে পারছে না, পানি ঠিক মতো খাচ্ছে না, ফ্লুইড ঠিক মতো নেওয়া হচ্ছে না। তাহলে কি হতে পারে? ডিহাইড্রেশন ডিউ টু এক্সেসিভ মাসকুলার মুভমেন্ট পেশেন্টের এগুলো হতে পারে। মাউথ মে বি ড্রাই ডিউ টু প্রোলং মাউথ ব্রিদিং। কন্টিনিউয়াস লেবার পেইন নেওয়ার সময় কি হয়? পেশেন্ট যখন চিৎকার করে মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নেয়, তখন তার কি হতে পারে? মাউথ ড্রাই হতে পারে। ডিহাইড্রেশন, কিন্তু অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক হচ্ছে না, ডিহাইড্রেশন হতে পারে। পেইন মে বি মোর অ্যাট দ্য ব্যাক অ্যান্ড সাইড অফ দ্য বডি। হ্যাঁ, বেশি কোথায় পেইন হবে? ব্যাকে এবং বডির সাইডে হতে পারে। রেডিয়েটিং টু দ্য থাইস রাদার দেন ফ্রম দ্য ইউটেরাস ইন দ্য অ্যাবডোমেন। নর্মালি ইউটেরাস এবং ইউটেরাস এবং অ্যাবডোমেনে হওয়ার কথা, সেটা না হয়ে থাইতে পেইন হতে পারে। দিস ইজ ডিউ টু এক্সেসিভ অ্যান্ড প্রোলং প্রেশার ওভার দ্য মাসেল অ্যান্ড লিগামেন্টস অফ দ্য ব্যাক। অনেক সময় ধরে মাসেল এবং ব্যাক মাসেলে পেইন, ব্যাক মাসেল এবং লিগামেন্টে পেইন হতে পারে, পেইনের জন্য হতে পারে। Labor pain may initially be severe, frequent and prolonged, but later decrease and become very mild as the muscles become fatigued. প্রথমে লেবার পেইনটা যেরকম অনেক বেশি ব্যথা, কন্ট্রাকশন থাকে এবং সিভিয়ার থাকে, গ্র্যাজুয়ালি প্রলং লেবার যখন হয় তখন কিন্তু আস্তে আস্তে পেইনটা কমে যায়। কেন কমে যায়? মাসেলগুলো ফ্যাটিক হয়ে যায়, তখন আর কন্ট্রাকশন করতে পারে না। এই জন্য দেখা যায় শেষের দিকে কিন্তু পেশেন্টের সেরকম কোনো পেইন আসে না, সাইলেন্ট থাকে। পালস রেট ইজ অফেন হাই ডিউ টু ডিহাইড্রেশন, এক্সজস্টন অ্যান্ড স্ট্রেস। পেশেন্টের আমরা যদি পালস দেখি তখন দেখবো যে অনেক বেশি পালস রেট, সাথে ডিহাইড্রেশন থাকবে, এক্সজস্টন থাকবে এবং পেশেন্টের স্ট্রেসের মধ্যে থাকছে পেশেন্ট। The large intestine are dilated and be palpated along both sides of the uterus as a large thick structures filled with air. They give off the hollow sound of drums and ড্রামস অন ট্যাপিং। মানে হচ্ছে আমরা যদি দেখি অ্যাবডোমেনের উপরে আমরা দেখতে পাবো লার্জ ইন্টেস্টাইন গুলো ফিল করা যাচ্ছে, অথবা একটা মানে দেখা যাচ্ছে যে লার্জ ইন্টেস্টাইন গুলো একটু সোয়েলিং, ফুলে আছে, ডাইলেটেড। কেন? তার মধ্যে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন গুলো এয়ার ফিল্ড হয়ে যায়। পেশেন্ট বারবার লম্বা লম্বা করে শ্বাস নিচ্ছে এবং এক্সেসিভ মাসকুলার কন্ট্রাকশন সব মিলে ইন্টেস্টাইন গুলো এক্সস্টেড থাকে, ডাইলেটেড হয়ে থাকে এবং ফুল অফ এয়ার থাকে। এজন্য তখন লার্জ ইন্টেস্টাইন গুলো কিরকম ফ্লটিং মনে হচ্ছে, যে অ্যাবডোমেনের মধ্যে ভাসতেছে দেখা যায়। হ্যাঁ, এখন যদি আমরা তখন এটাতে ট্যাপিং করি তাহলে একটু ড্রামের সাউন্ডের মতো শোনা যাবে। ফিটাল ডিস্ট্রেস মে ডেভেলপ। যদি ফিটাল হার্ট সাউন্ড শুনতে যাই তাহলে দেখবো যে ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করছে। ফিটাল হার্ট সাউন্ডটা অনেক ট্যাকিকার্ডিয়া পাবো, ফিটাল ট্যাকিকার্ডিয়া। মেমব্রেন মে অর মে নট রাপচার আর্লি। ইন আর্লি রাপচার দেয়ার ইজ risk of infection of the uterine contents if proper antibiotics are not prescribed. মেমব্রেন ইউজুয়ালি প্রলং হয়ে যায় যখন, তখন মেমব্রেন গুলো রাপচারই থাকে, মেমব্রেন তার আগে রাপচার হয়ে যায় এবং রাপচার হওয়ার পরে গ্র্যাজুয়ালি সেখানে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়। এই জন্য আমরা কি করে আগে থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। যদি অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে ইনফেকশন হবে। কিটোসিস মে ডেভেলপ ডিউ টু প্রলং স্টারভেশন। পেশেন্ট অনেক সময় ধরে না খেয়ে থাকে, যেহেতু অনেক বেশি পেইন হচ্ছে, পেশেন্ট না খেয়ে থাকে এবং সাথে এক্সেসিভ মাসকুলার কন্ট্রাকশন সব মিলে ডিহাইড্রেশন হয়ে তারপর কিটোসিস ডেভেলপ করে পেশেন্ট। কিভাবে ডায়াগনোসিস করব? অ্যাবডোমিনাল এন্ড ভ্যাজিনাল এক্সামিনেশন। যখন পার অ্যাবডোমিনালে তো বলে ফেললাম কি কি পাবো, ভ্যাজিনাল এক্সামিনেশনে কি পাবো? A finger is accommodated between the cervix and the head during uterine contraction. Pelvic adequacy can be reasonably established. মানে আমরা যখন ফিটাল প্রেজেন্টিং পার্ট বা হেড এবং সার্ভিক্স এর মাঝখানে আমাদের ওয়ান ফিঙ্গার অ্যাডমিট করে তাহলে বুঝবো যে অ্যাডিকুয়েট স্পেস আছে, অ্যাডিকুয়েট স্পেস আছে। কিন্তু এটা হচ্ছে প্রলং লেবার, কিন্তু যখন অবস্ট্রাকটেড হয়ে যায় তখন কিন্তু এই স্পেসটা আমরা পাবো না। আচ্ছা, ইন্টারনেটাল যে ইমেজিং সেগুলো ইউজুয়ালি আমরা করি না, বাইরের কান্ট্রিতে অনেক সময় করে, আমরা এগুলো অ্যাকচুয়ালি করি না, আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করি। খুব যদি দরকার হয়, কনফিউজিং থাকে ফিটাল হার্ট, তখন আমরা হয়তো একটু ডপলার অথবা আল্ট্রাসাউন্ড দেখে একটা ফিটাল হার্টটা দেখে নিই।
ফার্স্ট স্টেজের ডিউরেশন হচ্ছে মোর দেন 12 আওয়ার্স। এভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি যদি আমরা হিসাব রাখি যে ফার্স্ট স্টেজ আমরা সাধারণত যখন লেবার স্টার্ট হয় অ্যাক্টিভ ফেজ তখন থেকে তো আমরা পার্টোগ্রাফ করবো, কাজে পার্টোগ্রাফি আমাকে বলে দিচ্ছে যে তার ডিউরেশনটা কত হলো। Duration is more than 12 hours. The rate of cervical dilation is less than 1 centimeter per hour in primary and less than 1.5 centimeter per hour in multi. The rate of descent of the presenting part is less than 1 centimeter per hour in primary and less than 1 centimeter per hour in multi. অর্থাৎ cervical dilation যদি 1 সেন্টিমিটারে কম হয় প্রাইমিতে এবং মাল্টিতে 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটারের নিচে হয় মাল্টিতে, আর রেট অফ ডিসেন্ট যদি 1 সেন্টিমিটার পার আওয়ারের কম হয় প্রাইমির ক্ষেত্রে এবং লেস দেন 2 সেন্টিমিটার পার আওয়ার হয় মাল্টিতে। পার্টোগ্রাফি যদি দেখি যে লেবার প্রসেস ইজ নরমালি কি হয়, পার্টোগ্রাফির লেবার প্রসেসটা আমরা প্লট করি কখন, ল্যাটেন্ট ফেজে কিন্তু আমরা করি না, অ্যাক্টিভ ফেজে করি, কাজে ল্যাটেন্ট ফেজেরটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না। অ্যাক্টিভ ফেজ স্টার্ট হচ্ছে সার্ভাইকাল ডাইলেশন মোর দেন 3 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার থেকে। সার্ভিক্স শুড ডাইলেট অ্যাট লিস্ট 1 সেন্টিমিটার পার আওয়ার ইন দিস অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজে আমরা আশা করব যে সার্ভিক্সটা 1 সেন্টিমিটার পার আওয়ার ডাইলেশন হবে। সার্ভাইকাল ডাইলেশন রেট ইজ প্লটেড ইন রিলেশন টু অ্যালার্ট লাইন অ্যান্ড অ্যাকশন লাইন। পার্টোগ্রাফ তোমরা অলরেডি পড়েছো, পার্টোগ্রাফে আমরা সার্ভাইকাল ডাইলেশনটা যেখানে প্লট করি অ্যালার্ট লাইন এবং অ্যাকশন লাইনের রিলেশনে সেখানে প্লট করব। যদি দেখি যে 1 সেন্টিমিটার পার আওয়ারে কম হচ্ছে তাহলে বুঝতে পারবো যে লেবার ইজ গোয়িং টু বি প্রলং। The partograph alert line starts at the end of latent phase, 3 centimeter cervical dilation and ends with full dilation of the cervix, that is 10 centimeter in 7 hours. এটা হচ্ছে expectation, আমরা expected যদি expectation থাকবে আমাদের যে 7 hours এর মধ্যে full dilation হয়ে যাবে। The action line is drawn 4 hours to the right of the alert line. An interval of 4 hours is allowed to diagnose delay in active phase and then appropriate intervention is done. Action line আমরা জানি যে অ্যাকশন লাইনটা 4 আওয়ার্স টু দ্য রাইট অফ দ্য অ্যালার্ট লাইনে ড্র করা হয় যদি ইন্টারভালটা ইউজুয়ালি আমরা 4 ঘন্টা অ্যালাউ করব ডিলে ইন অ্যাক্টিভ ফেজ ডায়াগনোসিস করার জন্য, দেন অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন। তখন আমরা কি করি, যদি দেখি যে 4 আওয়ার্সের বেশি ডিলে হয়ে যাচ্ছে তখন আমরা কি করি, অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন নেওয়া হয়। যেমন হয়তো আমরা পিটন যদি না দেওয়া হয় তাহলে হয়তো পিটন দিতে পারি অথবা রাপচার মেমব্রেন করে দেওয়া হয়, এটা করা যেতে পারে। লেবার ইজ কনসিডার্ড অ্যাবনর্মাল when cervicograph crosses the alert line and falls on zone 2 and intervention is required when it crosses the action line and falls on zone 3. অ্যাবনর্মাল লেবার কখন বলবো আমরা, যখন অ্যালার্ট লাইন ক্রস করে এবং এটা জোন 2 তে চলে যায় এবং ইন্টারভেনশন দেওয়ার পরেও যদি এটা অ্যাকশন লাইনকে ক্রস করে এবং জোন 3 তে চলে যায়। Prolonged latent phase. Latent phase is the preparatory phase of the uterus and cervix before the actual onset of labor. Mean duration of latent phase is about 8 hours in primary and 4 hours in multi. তার মানে হচ্ছে যে ল্যাটেন্ট ফেজ নরমালি এটা একটা প্রিপারেটরি ফেজ, ইউটারাস ও সার্ভিক্সের জন্য প্রিপারেটরি ফেজ। হ্যাঁ, নরমাল মিন ডিউরেশন কত, প্রাইমারি ক্ষেত্রে 8 আওয়ার্স এবং মাল্টির ক্ষেত্রে হচ্ছে 4 আওয়ার্স। ল্যাটেন্ট ফেজ যদি এক্সিড করে 20 আওয়ার্স ইন কেস অফ প্রাইমারি এন্ড 14 আওয়ার্স ইন কেস অফ মাল্টি, সেটা হবে হচ্ছে অ্যাবনর্মাল। আচ্ছা, কেন হতে পারে ল্যাটেন্ট ফেজ লং কেন হতে পারে? আনরেপ সার্ভিক্স এট দ্য অনসেট অফ লেবার। লেবার যখন অনসেট হয় তখন যদি সার্ভাইকাল রাইপেনিংটা অ্যাডিকুয়েট না হয়, দ্যাট ইজ আনরেপ সার্ভিক্স থাকে। ম্যাল পজিশন এন্ড ম্যাল প্রেজেন্টেশন, আগেও বলেছি যদি ম্যাল পজিশন মানে যদি অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন থাকে অথবা ম্যাল প্রেজেন্টেশন থাকে তাহলে হতে পারে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকলে হতে পারে প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন। যদি আমরা একটা টার্ম আছে যে প্রিম্যাচিওর প্রি-লেবার রাপচার অফ মেমব্রেন অথবা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, দ্যাট ইজ লেবার অনসেট হওয়ার আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। হাউ টু ম্যানেজ, ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে আমরা কি করব, পেশেন্টকে রেস্ট দেব এবং অ্যানালজেসিক্স দিতে পারি। when augmentation is decided, medical method like oxytocin or prostaglandin are preferred. নরমালি লেবার স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা অক্সিটোসিন দেই না, যখন দেখি যে লেবার খুব স্লো প্রোগ্রেস হচ্ছে, প্রলং হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি, আমরা অগমেন্টেশন করতে পারি, লাইক প্রোস্টাগ্ল্যান্ডিন অথবা অক্সিটোসিন দিতে পারি। প্রয়োজন বোধে এআরএম অথবা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন অথবা এমনিওটমি করতে পারি, বাট এটা আমরা কিন্তু একেবারে ইউজুয়ালি প্রথমেই করব না, এটা আমরা অ্যাভয়েড করব যতক্ষণ সম্ভব। ফুল ডাইলেশন মানে স্পন্টেনিয়াস আমরা ট্রাই করব যে স্পন্টেনিয়াস যেন রাপচার হয়, কিন্তু যদি আমার অ্যাকশন লাইন ক্রস করতে থাকে তখন আমাকে কিন্তু এমনিওটমি করতে হবে। প্রলং ল্যাটেন্ট ফেজ ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর সিজারিয়ান ডেলিভারি। প্রলং ল্যাটেন্ট ফেজে কিন্তু আমরা কখনোই সিজারিয়ান ডেলিভারির কথা চিন্তা করব না। প্রলং ল্যাটেন্ট ফেজে আমরা শুধুমাত্র অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যালাউ করতে পারি, আমরা
আমরা এআরএমও করবো না, সিজার বা সিজারের কথাও চিন্তা করবো না, কারণ ল্যাটেন্ট ফেজ প্রলং হতেই পারে, কিন্তু অ্যাক্টিভ ফেজে যাওয়ার পরে যদি প্রলং হয় সেক্ষেত্রে আমরা মানে কোনো ইন্টারভেনশনে যাব। Disorder of the active phase. Active phase disorder may be divided into protraction and arrest disorder. Active phase কি হতে পারে? এটা হচ্ছে protraction, এটা হচ্ছে arrest disorder. Protraction মানে cervical dilatation হচ্ছে ডিলে যদি হয়, when the rate of cervical dilation is less than 1.2 cm per hour in primipara and 1.5 cm per hour in multipara. A protracted active phase may be due to inadequate uterine contraction, cephalopelvic disproportion, malposition or malpresentation, or epidural anesthesia. এগুলোর কারণে হচ্ছে তোমার অ্যাক্টিভ ফেজ আর অ্যাক্টিভ ফেজটা প্রোট্রাক্টেড হতে পারে। And what are the arrest disorder? Arrest of dilation is defined when no cervical dilation occurs after 2 hours in the active phase of labor. It is commonly due to inefficient uterine contraction. No descent for a period more than 1 hour is called arrest of descent. যদি 1 ঘন্টার বেশি কোনো descent না হচ্ছে তাহলে এটাকে আমরা বলবো arrest of descent. It is commonly due to CPD. এটা সাধারণত cephalopelvic disproportion এর জন্য হতে পারে। সো ডাইলেটেশন যদি কম হয় অথবা ডিসেন্ট যদি কম হয়, দুটোর কারণেই হতে পারে। Secondary arrest. It is defined when the active phase of labor cervical dilation commences normally but stops or slows significantly for 2 hours or more prior to full dilation of the cervix. It is commonly due to malposition or CPD. Secondary arrest হতে পারে কখন? যখন অ্যাক্টিভ ফেজ যদি নরমালি সার্ভাইকাল ডাইলেশন অথবা অ্যাক্টিভ স্টেজ অফ লেবার স্টপ হয়ে যায়, অথবা যদি স্লো ডাইলেশন হয়, 2 ঘন্টার মধ্যেও কোনো সেরকম ফুল ডাইলেশন হচ্ছে না, 2 ঘন্টার মধ্যে কোনো ডাইলেশন প্রোগ্রেস করছে না অথবা ডিসেন্ট হচ্ছে না, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে সেকেন্ডারি অ্যারেস্ট। এটা কেন হয়? ম্যাল পজিশন অথবা সিপিডি এর জন্য, মানে অক্সিপিটাল পোস্টারিয়র পজিশন হলে অথবা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের জন্য হতে পারে। সেকেন্ড স্টেজে ডিলে কেন হতে পারে? মেইন ডিউরেশন অফ নরমাল সেকেন্ড স্টেজ কত? 50 মিনিটস ইন কেস অফ নালিপ্যারা মানে প্রাইমিপ্যারা এবং 20 মিনিটস ইন কেস অফ মাল্টিপ্যারা। Prolonged second stage is diagnosed if the duration exceeds 2 hours in nullipara and 1 hour in a multipara when no regional anesthesia is used. Prolonged second stage-টা কখন আমরা বলবো? যদি 2 ঘন্টা নালিপ্যারা বা প্রাইমিপ্যারাতে যদি 2 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে না এবং মাল্টিপ্যারাতে 1 আওয়ারের মধ্যে ডেলিভারি হচ্ছে না, কিন্তু কোনো অ্যানেস্থেসিয়া আমি দেই নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো prolonged second stage. Disorder of the second stage. Protraction of descent is defined when the descent of the presenting part is less than 1 cm per hour in nullipara or less than 2 cm per hour in multipara. মানে যদি ডিসেন্টটা 1 সেন্টিমিটার পার আওয়ারের চেয়ে কম হয় প্রাইমিতে এবং 2 সেন্টিমিটার পার আওয়ারের চেয়ে কম হয় ইন কেস অফ মাল্টিতে, সেটাকে আমরা বলবো প্রোট্রাকশন অফ ডিসেন্ট। Arrest of descent is diagnosed when no progress in descent is observed. It may be due to one or a combination of several underlying abnormalities like cephalopelvic disproportion, malposition, malpresentation, inadequate uterine contraction, or asymptomatism. তাহলে arrest of descent হচ্ছে যখন descent progressটা নরমালের চেয়ে কম হচ্ছে। হ্যাঁ, কেন হতে পারে? অনেকগুলো কারণের জন্য বলছি। সিপিডি, cephalopelvic disproportion, malposition, malpresentation, inadequate uterine contraction, এগুলোর জন্য হতে পারে, ইনকোঅর্ডিনেশনের জন্য হতে পারে। What are the danger? বাচ্চার জন্য কি ডেঞ্জার হতে পারে? বাচ্চার জন্য কি হতে পারে? হাইপক্সিয়া হতে পারে। কেন? ডিউ টু ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন কমে যাচ্ছে। হ্যাঁ, ডিমিনিশ ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন স্পেশালি আফটার রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, হাইপক্সিয়া হতে পারে কেন? ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য, দ্যাট ইজ সার্কুলেশন কমে যাওয়ার জন্য। ইন্ট্রা-ইউটেরাইন ইনফেকশন, যেহেতু মেমব্রেন রাপচার হয়ে প্রলং হয়ে গেছে, অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে ইন্ট্রা-ইউটেরাইন ইনফেকশন হতে পারে বাচ্চা। ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস or hemorrhage following prolonged stay in the perineum or super molding of the head. বেবিটা যখন নিচে চলে আসে, ডিসেন্ট পেলভিক ফ্লোরে টাচ করে, অনেক সময় ধরে কন্ট্রাকশন হচ্ছে কিন্তু বার্থ প্যাসেজে সে আটকে আছে, তখন কি হয়? তার হেডের উপরে প্রচন্ড অনেক সময় ধরে প্রেশার পড়তে থাকে, তখন ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস এবং ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হচ্ছে। এবং সুপার মোল্ডিং, আমরা জানি মোল্ডিংটা কি? ওভারল্যাপিং অফ দ্য একটা উপরে একটা স্কাল বোনগুলো ওভারল্যাপিং হয়ে যায়, তখন যে লিগামেন্ট গুলো থাকে অনেক সময় শিয়ার হয়ে যায়, ইয়ে হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সুপার মোল্ডিং এর কারণে কি হতে পারে? ভিতরে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে এবং লিগামেন্ট গুলো শিয়ার অফ হয়ে যেতে পারে, তখন তার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়। ইনক্রিজ অপারেটিভ ডেলিভারি, তাহলে এই সমস্ত ক্ষেত্রে তাড়াতাড়ি মানে অপারেশনের দরকার হতে পারে। আমরা খুব তাড়াতাড়ি র্যাপিড ডেলিভারি করানোর জন্য অপারেটিভ ডেলিভারির ইনসিডেন্সটা বাড়ে।
ম্যাটারনাল কি হতে পারে? ম্যাটারনাল ডিস্ট্রেস ডিউ টু প্রলং এক্সজস্টন, প্রলং মাসকুলার অ্যাকশন, অথবা প্রলং যে অনেক সময় ধরে মাসকুলার অ্যাকশন, অনেক সময় ধরে পেইন, এই সমস্ত কারণে মার কি হতে পারে? ডিহাইড্রেশন এবং হচ্ছে স্টারভেশনের কারণে কিটোসিস ডেভেলপ করে এবং ম্যাটারনাল ডিস্ট্রেস ডেভেলপ করে। তারপর আর কি হতে পারে? ডেলিভারি পরে পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, কারণ ইউটেরাস অনেক সময় ধরে যে কন্ট্রাকশনের জন্য, প্রলং লেবারের জন্য ইউটেরাস অ্যাটনি হয়ে যায় অনেক সময়, পোস্টপার্টাম হেমোরেজ অ্যাটনিক ইউটেরাসের জন্য যেটা হয় সেটা হতে পারে পোস্টপার্টাম হেমোরেজ। ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, কনসিল আনডিউ স্ট্রেচিং অফ দ্য পেরিনিয়াল মাসেলের জন্য হতে পারে এবং পরবর্তীতে জীবনে তার প্রলাপস হতে পারে। সার্ভাইকাল টিয়ার হতে পারে, রাপচার ইউটেরাস হতে পারে। তারপর হচ্ছে মায়ের সমস্যা এটা কি? তার অপারেটিভ ডেলিভারি ইনসিডেন্সটা বেড়ে যায়, কারণ অনেক সময় আমরা লেবার তাড়াতাড়ি ডেলিভারি করার জন্য ফরসেপিয়ান ডোজ অ্যাপ্লাই করি, অনেক সময় সিজারিয়ান ডেলিভারি দরকার হয়, কাজে ইনক্রিজ অপারেটিভ ডেলিভারি। তারপর ডেলিভারির পরে কি হতে পারে? সেপসিস হতে পারে, সেপসিস হতে পারে, সাব ইনভলিউশন, সেপসিস এবং সাব ইনভলিউশন অফ দ্য ইউটেরাস হতে পারে। আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি। সাব ইনভলিউশন অফ দ্য ইউটেরাস হতে পারে ডেলিভারি পরে, ঠিক আছে? ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন, আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রথমে ট্রিটমেন্ট কিভাবে করব? অ্যান্টিনেটাল এবং আর্লি ইন্টারনেটাল ডিটেকশন অফ দ্য ফ্যাক্টরস লাইক প্রডিউস প্রলং লেবার, মানে যে সমস্ত কারণে প্রলং লেবার হতে পারে সেগুলো আমরা যদি অ্যান্টিনেটাল পিরিয়ডে ডায়াগনোসিস করতে পারি, অ্যান্টিনেটাল কেয়ারটা যদি অ্যাডিকুয়েট হয়, তখন আমরা তার কিছু কজ আছে যেগুলো আমরা ডিটেকশন করতে পারবো, যেমন হচ্ছে বিগ বেবি, স্মল ওমেন, ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশন, এগুলো আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা আগে থেকে প্রিকশন গুলো নিতে পারি। ইউজ অফ পার্টোগ্রাফ হেল্পস আর্লি ডিটেকশন, আমরা যদি পার্টোগ্রাফের মধ্যে ডেলিভারি প্রোগ্রেসটাকে পার্টোগ্রাফে প্লট করি, তাহলে আমরা আর্লি ডিটেকশন করতে পারবো। সিলেক্টিভ এন্ড জুডিশিয়াস অগমেন্টেশন অফ ল্যাবার বাই লো রাপচার অফ দ্য মেমব্রেন ফলোড বাই অক্সিটোসিন ডিপ, আমরা কোথায় কোথায় অগমেন্টেশন করব, কোথায় সিডেটিভ দিব, কোথায় অক্সিটোসিন ডিপ দিব, সেটা আগে থেকে যদি আমরা আইডিয়া মানে সিলেক্ট করতে পারি এবং কখন মেমব্রেন রাপচার করব ঠিক মানে টাইমলি যদি ইন্টারভেনশন করতে পারি, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো। চেঞ্জ ইন পোস্টার ইন ল্যাবার রাদার দ্যান সুপাইন টু ইনক্রিজ ইউটেরাইন কন্ট্রাকশন, অনেক সময় সুপাইন পজিশনে ইউটেরাইন কন্ট্রাকশনটা ভালো মতো আসে না, বা সুপাইন পজিশনে পেশেন্ট ঠিকমতো বিয়ারিং ডাউন করতে পারে না, তখন তার পোস্টারটা চেঞ্জ করে দিতে পারি। অ্যাভয়েডেন্স অফ ডিহাইড্রেশন ইন ল্যাবার অ্যান্ড ইউজ অফ অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া ফর পেইন রিলিফ, আমরা যে ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করার জন্য বা তাকে ল্যাটেন্ট ফেজে তাকে বারে বারে লিকুইড ডায়েটের জন্য আমরা অ্যাডভাইস করতে পারি, বা অ্যাক্টিভ ফেজে গেলে লিকুইড বারবার লিকুইড খাওয়ার, পানি, ডাবের পানি, জুস এটা বারবার খেতে বলতে পারি। অনেক সময় আমরা কি করি? ফ্লুইড দিয়ে দিই, যদি দেখি যে পেশেন্ট আসলে এটা ঠিকমতো অ্যাডিকুয়েট নিতে পারছে না, খেতে পারছে, তখন আমরা আইভি ফ্লুইড দিতে পারি, তাহলে পেশেন্টের এই ডিহাইড্রেশনটা কমে যায় এবং পেইনটা রিলিফ করতে পারি, কিছু অ্যানালজেসিয়া দিতে পারি, এপিডুরাল অ্যানালজেসিয়া দিতে পারি। এটা একটা চার্ট যেখানে আমরা ডায়াগনোসিস করতে পারি। প্রলং ল্যাটেন্ট ফেজ নালিতে 20 ঘন্টা অথবা তার চেয়ে বেশি হলে, মাল্টিতে 14 ঘন্টা বা তার বেশি হলে ডিসফাংশনাল লেবার, নালিতে হচ্ছে 1.2 সেন্টিমিটার পার আওয়ার যদি হয় ডাইলেটেশন, মানে protracted cervical dilatation, না মাল্টিপ্যারাথ যদি less than 1.5 সেন্টিমিটার হয়। ডিসিলারেশন ফেজটা প্রলং বলবো যদি 7 টু নরমালি থাকে 7 to 10 সেন্টিমিটার ডাইলেটেশন হচ্ছে, এর চেয়ে কম যদি হয়, তো নালিতে যদি 3 hours or more লাগে, মাল্টিতে যদি 1 hour or more লাগে। সেকেন্ডারি অ্যারেস্ট অফ ডাইলেটেশন বলবো যদি 2 ঘন্টার বেশি হয়, সেকেন্ডারি অ্যারেস্ট। প্রোট্রাক্টেড ডিসেন্ট বলবো নালিতে যদি 1 সেন্টিমিটার পার আওয়ারের কম হয়, মাল্টিতে যদি less than 2 সেন্টিমিটার পার আওয়ার হয়। অ্যারেস্ট অফ ডিসেন্ট যদি 1 hour or more হয় ডিসেন্ট, আর প্রলং সেকেন্ড স্টেজ বলবো নো ডিসেন্ট ইন সেকেন্ড স্টেজ, যদি সেকেন্ড স্টেজে কোনো ডিসেন্ট না হয়। অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে কেয়ারফুল ইভালুয়েশন ইজ টু বি ডান টু ফাইন্ড আউট, মানে প্রথমে আমাকে ইভালুয়েশন করতে হবে হোয়াট ইজ দ্য কজ অফ প্রলং লেবার, ইফেক্ট অন মাদার এন্ড ইফেক্ট অন ফিটাস, কি কি ইফেক্ট মাদারের উপর হবে এবং কি কি ইফেক্ট ফিটাসের উপর পড়বে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি করব? ফার্স্ট স্টেজ ডিলে হলে ভেজাইনাল এক্সামিনেশন ইজ ডান টু ভেরিফাই দ্য ফিটাল প্রেজেন্টেশন, পজিশন এন্ড স্টেশন। প্রথমে আমরা পিবি করব, পিবি করে ডায়াগনোসিস করতে হবে ফিচার প্রেজেন্টেশন কত, প্রেজেন্টেশনটা কিরকম আছে, পজিশনটা কিরকম এবং স্টেশনটা কোথায় আছে। এটা আমরা কিভাবে করি? ক্লিনিক্যাল পেলভিমেট্রি, পিবি এক্সামিনেশন করি, and if only uterine activity is suboptimal, amniotomy and oxytocin infusion is adequate. আমরা যদি ইউটেরাইন অ্যাক্টিভিটিটা, আমি পরে আসতেছি, আপনারা যান, পরে আসবো। ভ্যাজিনাল এক্সামিনেশন আমরা
পিভি করে আমরা কি করি প্রথমে ক্লিনিক্যাল পেলভিমেট্রি করি। হ্যাঁ, ক্লিনিক্যাল পেলভিমেট্রি মানে হচ্ছে সিপিডি আছে কিনা সেটা আমরা দেখি। তারপর হচ্ছে ফিটাসের প্রেজেন্টেশনটা কিরকম, ম্যাল পজিশন